আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আমি আবরার হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত স্পেশাল সেশন অন কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। আজকে আমাদের সেশনে মেন্টর হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার ডক্টর তামান্না বিনতে হাবিব ম্যাডাম, লেকচারার ফিজিওলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা যারা ফার্স্ট ফেজের স্টুডেন্ট আছো, ফার্স্ট প্রফের আগে K76, K77 এবং এর করেসপন্ডিং অন্যান্য ব্যাচগুলো, আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তো আমি আর দেরি না করে তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি ম্যাডামের কাছে। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। দিস ইজ ডক্টর তামান্না বিনতে হাবিব। আজকে আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি কার্ডিয়াক সাইকেল, হার্ট সাউন্ড এবং ইসিজি। আমি ডক্টর তামান্না বিনতে হাবিব, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, ঢাকা মেডিকেল কলেজ। প্রথমে বলে নিচ্ছি কার্ডিয়াক সাইকেল কি। কার্ডিয়াক সাইকেল হচ্ছে the cyclical events that begins from one heartbeat to begin to next is known as cardiac cycle. একটা কার্ডিয়াক সাইকেল চলাকালীন সময় দুটি ঘটনা ঘটে, একটি হচ্ছে সিস্টোল আর একটি হচ্ছে কার্ডিয়াক ডায়াস্টোল। সিস্টোলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল এবং ভেন্ট্রিকুলার সিস্টোল, আর ডায়াস্টোলকে ভাগ করা যায় অ্যাট্রিয়াল ডায়াস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো বেসিক্যালি একটা কার্ডিয়াক সাইকেল চলাকালীন সময় অ্যাট্রিয়াল সিস্টোল ডায়াস্টোলের মানে পরিমাণটা অনেক কম থাকে, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টোলটাই ম্যাক্সিমাম কার্ডিয়াক সাইকেল জুড়েই হয়। আর আজকে আমরা আসলে পড়বো ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টোলটাই। প্রথমেই যেটা জানতে হবে, একটা কার্ডিয়াক সাইকেলের টাইম কিভাবে বের করা যায়। আমরা জানি একটা কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন হচ্ছে 0.8 সেকেন্ডস। তো একটা কার্ডিয়াক সাইকেল টাইম আমরা যদি 1 মিনিট বা 60 সেকেন্ডসে হিসাব করি, নর্মাল একজন পার্সনের হার্টবিট 72 হলে কার্ডিয়াক সাইকেল টাইম হচ্ছে 60/72, দ্যাট মিনস ইট ইকুয়ালস টু 0.8 সেকেন্ড। আচ্ছা, যদি হার্টবিট ভ্যারি করে তাহলে কার্ডিয়াক সাইকেল টাইমও ভ্যারি করতে পারে, বাট জেনারেলি আমরা কার্ডিয়াক সাইকেল টাইমকে 0.8 সেকেন্ড বলে থাকি। তো পরীক্ষার সময় যখন তোমরা ভাইভা বোর্ডে বসো, তখন ম্যাডামরা অনেক সময় বলে কি কার্ডিয়াক সাইকেল টাইম 0.8 সেকেন্ড বললে এটা একটু বের করে দেখাও, অঙ্ক করে দেখাও। তখন তোমরা এই নিয়ম ফলো করে এটা বের করে দেখাতে পারো। এখন আমি বলেছি, শুরুতেই বললাম যে ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টোল দিয়েই আমরা কার্ডিয়াক সাইকেলটা আসলে পড়ি। এখন একটু তোমাদের পড়াবো ভেন্ট্রিকুলার সিস্টোল আর ডায়াস্টোলটা। দেখো এখানে ভেন্ট্রিকুলার সিস্টোল টাইম হচ্ছে 0.3 সেকেন্ড আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। একটা ভেন্ট্রিকুলার সিস্টোল চলাকালীন সময় কি কি ঘটনা ঘটে, আমি ফার্স্ট একটা গ্রাফ দেখিয়ে আসছি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখানে একটু দেখো, একটা কার্ডিয়াক সাইকেল দেখা যাচ্ছে। এই ছবিটা আমি গাইটন থেকে নিয়েছি, এটা আরো একটু ক্লিয়ার, মানে ছবিটা তোমরা গাইটন থেকে দেখতে পাবে। এখানে ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোলকে দেখানো হয়েছে। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল চলাকালীন সময় ভেন্ট্রিকুলার সিস্টোলের 3টা ফেজ আছে। একটি হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, র্যাপিড ইজেকশন ফেজ এবং রিডিউসড ইজেকশন ফেজ। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ হচ্ছে 0.05 সেকেন্ড, র্যাপিড ইজেকশন হচ্ছে 0.1 সেকেন্ড এবং রিডিউস ইজেকশন হচ্ছে 0.15 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল যেটা, তার 5টি ফেজ আছে। একটি হচ্ছে প্রোটোডায়াস্টোল যেটা 0.04 সেকেন্ড, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং, রিডিউস ভেন্ট্রিকুলার ফিলিং এবং অ্যাট্রিয়াল সিস্টোল। ব্যাখ্যা করার আগে আমি একটা কথা বলতে চাই, একটা কার্ডিয়াক সাইকেল যখন চলে, মানে হার্টের মধ্যে যখন একটা সাইকেল চলে, তখন শুধু সিস্টোল ডায়াস্টোল না, মানে 4টা ঘটনা ঘটে যেটা পরীক্ষার হলে জিজ্ঞেস করা হয় যে টেল মি দ্য চেঞ্জেস দ্যাট অকার্স ডিউরিং কার্ডিয়াক সাইকেল। তখন তোমরা বলবে ভলিউম চেঞ্জ হয়, প্রেসার চেঞ্জ হয়, হার্ট সাউন্ড প্রোডাকশন হয় এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা ইসিজি তৈরি হয়। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। এখন আমরা চলে যাই কার্ডিয়াক সাইকেলের ব্যাখ্যা। এই জায়গাটাই স্টুডেন্টদের সমস্যা, মানে সব কঠিন বা ঝামেলা এই কার্ডিয়াক সাইকেলের এই ভলিউম চেঞ্জটাই বা প্রেসার চেঞ্জটাই। এখন একটু গ্রাফ দেখে দেখে তোমাদের বুঝি। এখানে একটু লক্ষ্য করো, কার্ডিয়াক সাইকেলের গ্রাফ একটা দেওয়া হয়েছে। একদম লেফট সাইডে ভার্টিক্যালি দেখো প্রেসার চেঞ্জ দেখানো যাচ্ছে, আর নিচে দেখানো হচ্ছে ভলিউম চেঞ্জ। প্রথমেই আমি বলেছি একটা ভেন্ট্রিকুলার সিস্টোল, এই যে 3টা বার নিয়ে ভেন্ট্রিকুলার সিস্টোলটা গঠিত। এখানে প্রথম অংশটা যেটা হচ্ছে দেখাচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন
এখানে কি হয়, আইসো মানে হচ্ছে সেম, ভলিউম মানে সেম। এটা ভেন্ট্রিকুলার সিস্টলের একদম শুরুর দিকের একটি পর্ব। আচ্ছা, এখানে কি হয়, যেহেতু আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন, তাহলে ব্লাডের ভলিউমটা সেম থাকে, ভলিউমের কোনো চেঞ্জ হয় না। এখানে হার্ট একটা ক্লোজ ক্যাভিটির মতো কাজ করে। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে হার্টের দুই সেট বাল্বই ক্লোজ থাকে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বাল্ব এবং এওরটিক এবং পালমোনারি বাল্ব, দুই সেট বাল্বই ক্লোজ থাকে। তাই জন্য কোনো ব্লাড ঢুকতেও পারে না, বেরোতেও পারে না, সেজন্য ভলিউমটা একই থাকে। এই ভলিউমটা কত? এই ভলিউমটা হচ্ছে 130 মিলিলিটার। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস জানার আছে, এই ভলিউমটাকে তোমাদের পরীক্ষার হলে আরেকটা প্রশ্ন করা হয়, হোয়াট ডু ইউ মিন বাই এন্ড ডায়াস্টোলিক ভলিউম? একটা ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষেই তো সিস্টলটা, মানে সাইকেলটা শেষ হলেই তো আবার সিস্টল শুরু হয়। তো এন্ড ডায়াস্টলিক ভলিউম বলতে বেসিক্যালি 130 বা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের ভলিউমটাই বোঝানো হয়। আচ্ছা, আর আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে কি হয়, প্রেসারের চেঞ্জ হয়, প্রেসারটা বেড়ে যায়। প্রেসারটা কেন বাড়ে? এখানে হার্টটা কন্ট্রাক্ট করতে থাকে, এই জন্য, আর মানে হার্টটা একটা ক্লোজ ক্যাভিটির মতো কাজ করতে থাকে, তাই জন্য প্রচুর মানে প্রেসারটা অনেক বেড়ে যায়। প্রেসারটা দেখো 0 থেকে বেড়ে 80 তে চলে যায়। প্রেসারটা এই যে ব্লু ওয়েভ যেটা, সেটা দিয়ে প্রেসারটা দেখানো হয়েছে, প্রেসারটা 0 থেকে বেড়ে 80 তে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে প্রেসারের চেঞ্জটা। আচ্ছা, ভলিউম গেল, প্রেসার গেল। আর ইসিজি তে কি চেঞ্জ হয়? আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে ইসিজি তে কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়। আর এভি ভালভ ক্লোজারের সাথে সাথে ফাস্ট হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। তাহলে একটা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ যদি তোমাদের পরীক্ষায় ডেসক্রাইব করতে বলে, তাহলে তোমরা এখানে বলবে প্রেসার রাইজ হবে, ভলিউম সেম থাকবে, কিউআরএস কমপ্লেক্স দেখা যাবে, আর ফাস্ট হার্ট সাউন্ড তৈরি হবে। এটা আমি পুরাটা এখানে ব্যাখ্যা লিখেছি। আচ্ছা, এবার একটু তাহলে বলি, যখন কন্ট্রাকশনটা শুরু হয় তখন both sets of valves are closed, no blood can escape from the ventricle, so here heart acts as a closed cavity. The start of systole therefore massively increases the pressure within the ventricles, ready to eject blood into aorta and pulmonary trunk. The stage of isovolumetric contraction is lasts for approximately 50 milliseconds where the pressure builds. এরপর নেক্সট ফেজ হচ্ছে ইজেকশন ফেজ। ইজেকশন ফেজ মানে হচ্ছে ব্লাডটা ভেন্ট্রিকল থেকে এবার ইজেক্ট হয়ে অ্যাওর্টা বা পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো, মানে অ্যানিমেশনে দেখিয়েছি, ব্লাডটা ইজেকশন হচ্ছে, গ্রাফটা দিয়ে বোঝালে বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, ইজেকশন ফেজে কি হয়? এটা হচ্ছে র্যাপিড ইজেকশন ফেজ। ইজেকশন ফেজকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র্যাপিড ইজেকশন, একটা হচ্ছে রিডিউসড ইজেকশন। র্যাপিড ইজেকশন ফেজে কি হয়? র্যাপিড ইজেকশন ফেজে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ব্লাডটা বেরিয়ে আসে। এখানে অ্যাওর্টিক ভালভটা ইজেকশন ফেজের শুরুতে অ্যাওর্টিক ভালভটা ওপেন হয়ে যায়, তো র্যাপিডলি ব্লাড ইজেক্ট হয়ে যায়। এখানে র্যাপিডলি ব্লাড ইজেক্ট হওয়ার কারণে ভলিউমটা ফল করে, শার্প ফল করে, ভলিউমটা শার্প ফল করে, কিন্তু প্রেসারটা রাইজ করে। এখন প্রশ্ন আসছে যে ইজেকশনে ব্লাড বেরিয়ে যাচ্ছে, ভলিউম কমলো, কিন্তু প্রেসারও তো কমে যাওয়ার কথা, ব্লাড কমে গেল, প্রেসার কমে যায়। প্রেসার কেন না কমে প্রেসার বাড়ে? এটার কারণ হচ্ছে এখানে ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট যেই ফোর্সে কন্ট্রাক্ট করে সেটা হচ্ছে গ্রেটার দেন রেট অফ ব্লাড আউটফ্লো। মানে একটা হার্ট যেই ফোর্সে কন্ট্রাক্ট করছে তা ব্লাড বেরিয়ে যাওয়ার থেকেও গ্রেটার। সো র্যাপিড ইজেকশন ফেজে প্রেসারটা রাইজ করে। এখানে প্রেসারটা কত আসছে? এখানে প্রেসারটা দেখো 80 থেকে 120 তে একদম অনেক পিকে চলে এসেছে। আচ্ছা, তারপরে হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ। আচ্ছা, রিডিউসড ইজেকশন ফেজে কি হয়? রিডিউসড ইজেকশন ফেজে ইজেকশনটা রেটটা স্লো হয়ে আসে, স্লো হতে থাকে ইজেকশনটা। সো ভলিউমটা এখানে ফল করতেই থাকে, আর প্রেসারের কি চেঞ্জ হয়? এখানে প্রেসারটা ফল করতে থাকে। তো প্রেসারটা এখানে কেন ফল করে? এখানে প্রেসার ফল করার কারণ হচ্ছে এখানে সে আগের মতো কন্ট্রাকশনের জন্য ফোর্সটা সে দিতে পারে না। এখানে ফোর্স অফ কন্ট্রাকশন ইজ লেসার দেন রেট অফ আউটফ্লো। আর ইসিজি তে কি চেঞ্জ হয়? ইসিজি যদি তোমরা দেখো, এখানে দেখো এসটি ওয়েভ যেটা, সেটা এই ইজেকশন ফেজের সাথে মার্জ করছে, আর হার্ট সাউন্ডে তেমন কোনো চেঞ্জ এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে একটু ইজেকশন ফেজের এটা বলি। Here semilunar valves open at the beginning of the phase, but AV valves remain closed. Volume decreases here, pressure rises because force of contraction is greater than rate of blood outflow.
তোমাদের জিজ্ঞেস করতে পারে যে র্যাপিড ইজেকশন ফেজে কি কি চেঞ্জ হয়, তোমরা বলবে ভলিউম কমছে, প্রেসার বাড়ছে। প্রেসার কেন বাড়ে? এখানে প্রেসার বাড়ে কারণ ফোর্স অফ কন্ট্রাকশন ইজ গ্রেটার দেন রেট অফ ব্লাড আউটফ্লো। আর রিডিউসড ইজেকশন ফেজে কি হয়? এখানে ভেন্ট্রিকুলার প্রেসার ফলস হেয়ার স্লাইটলি, এখানে ভেন্ট্রিকুলার প্রেসারটা ফল করতে শুরু করে। এট দ্য এন্ড অফ দি ফেজ সেমিলুনার বাল্ব ক্লোজেস, যখন ইজেকশন ফেজটা শেষ হয়ে যায় তখন সেমিলুনার বাল্বটা ক্লোজ হয়ে যায়। আচ্ছা, আর এখানে রেট অফ ইজেকশনটা ফল করে এবং ভলিউমটা ফল করতেই থাকে, ভলিউমটা আর বাড়ে না। নেক্সট স্টেপ হচ্ছে প্রোটোডায়াস্টল। প্রো মানে আগে, তো ডায়াস্টলের আগে যে ফেজটা সেটা প্রোটোডায়াস্টল। গাইটনে কিন্তু প্রোটোডায়াস্টল দেখানো নাই। তো প্রোটোডায়াস্টল অনেক সময় হচ্ছে যারা খুব ভালো একটু ভালো করে পারে বা অনার্স পায় তাদেরকে প্রোটোডায়াস্টল আঁকতে বলে। তোমরা করবে কি, প্রোটোডায়াস্টল যদি আঁকতে বলে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন আগে ডট 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 দিয়ে এখানে একদম খুব হালকা করে একটি ভার্টিক্যালি লাইন ড্র করে দিবে, তাহলে ওটা হচ্ছে প্রোটোডায়াস্টল। তো প্রোটোডায়াস্টলের দরকারটা কি, প্রোটোডায়াস্টলের গুরুত্বটা কি? এটা হচ্ছে জাস্ট বিফোর দ্য অ্যাওরটিক ভালভ ক্লোজার। অ্যাওরটিক ভালভ ক্লোজারের জাস্ট বিফোরে প্রোটোডায়াস্টল ফেজটা হবে। এটা ডায়াস্টলের শুরুতে হয়, যেটা নামেই আছে, প্রোটো মানে পূর্বে, তার মানে ডায়াস্টলের আগেই হচ্ছে। তো ডিউ টু ইজেকশন অফ ব্লাড প্রেসার ইন ভেন্ট্রিকল ডিক্রিজেস। রিডিউসড ইজেকশন ফেজে যে প্রেসারটা ফল করা শুরু করেছিল সেটা প্রোটোডায়াস্টলে কন্টিনিউ হতে থাকে। আর এখানে হচ্ছে ভলিউমটা ফল করতেই থাকবে, মানে প্রোটোডায়াস্টলেও হচ্ছে ভলিউম রাইজ করার কোনো ব্যাপার নেই, এটা যদিও এখানে উল্লেখ করা নেই। আর when intraventricular pressure become less than pressure of aorta and pulmonary artery, the semilunar valve closes. এখানে একটা প্রশ্ন করতে পারে যে সেমিলুনার ভালভ কখন ক্লোজ হবে? যখন ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটা অ্যাওরটা এন্ড পালমোনারি আর্টারি প্রেসারের থেকে কম হবে তখন সেমিলুনার ভালভটা ক্লোজ হয়ে আসে। এই মানে ঘটনাগুলো বা ইভেন্টগুলো প্রোটোডায়াস্টলিক ফেজে ঘটে। নেক্সট হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। আচ্ছা, আগে আমি যখন ভেন্ট্রিকুলার সিস্টল বর্ণনা করেছি সেখানে হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে বলেছিলাম যে এটা একটা ক্লোজ ক্যাভিটির মতো কাজ করে, কোনো ব্লাড বেরোতেও পারে না, ঢুকতেও পারে না। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনেও একই ব্যাপারটা ঘটে, এটি একটি ক্লোজ ক্যাভিটির মতো কাজ করে, কোনো ব্লাড এখানে ঢুকতেও পারে না, কোনো ব্লাড এখানে বেরোতেও পারে না। তারপরে এখানে কি হয়, তারপরে হচ্ছে ভেন্ট্রিকল নাও এটা ক্লোজ ক্যাভিটির মতো কাজ করে, এটা একটা রিল্যাক্স স্টেটে থাকে হার্টটা। এখানে ভেন্ট্রিকুলার প্রেসারটা ডিক্রিজ করতে থাকে, ভলিউমটা সেম থাকে। যেহেতু আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, এখানে দেখো ভলিউমটা সেমই থাকবে, ভলিউমটা সেম থাকবে। আর এই যে ভলিউমটা, এটাকে আমরা কি ভলিউম বলবো, এটা হচ্ছে তোমাদের এন্ড, ওটা ছিল এন্ড ডায়াস্টলিক ভলিউম, এটা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। পরীক্ষার হলে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ এন্ড সিস্টোলিক ভলিউম, তাহলে এটা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। এর সাথে কিন্তু আবার আফটার লোডের রিলেশন আছে। হ্যাঁ, যখন তোমরা কার্ডিয়াক আউটপুট পড়বে তখন দেখবে এন্ড সিস্টোলিক ভলিউমের সাথে আফটার লোডের একটা রিলেশন আছে। আচ্ছা, এখানে প্রেসার কি হয়, এখানে প্রেসারটা কন্টিনিউ টু ফল, প্রেসারটা ফল করতেই থাকে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজে। আর আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে এটা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজের সময় অ্যাওরটিক ভালভটা ক্লোজ হয়। তো যেহেতু অ্যাওরটিক ভালভটা ক্লোজ হয় তখন হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডটা এখানে প্রোডাকশন হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ফার্স্ট ফিলিং ফেজ। ফিলিং ফেজ তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, দেন হচ্ছে স্লো ফিলিং ফেজ, আর হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। ফার্স্ট ফিলিং ফেজে কি হয়, when AV valve open, there is a sudden rush of blood from atrium to ventricle. Pressure continue to fall because rate of relaxation is greater than rate of inflow. Volume increases here and third heart sound produces here. So, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে কি হয়, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা খুলে যায়। তো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা খুলে গেলে কি হবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা র্যাপিডলি রাশ করবে ভেন্ট্রিকলে, সো ভলিউমটা, এই যে দেখো ভলিউমটা শার্পলি রাইজ করলো। আর প্রেসার কি হবে, প্রেসারটা কন্টিনিউ টু ফল। কেন প্রেসারটা ফল হবে কেন, কারণ এখানে হচ্ছে হার্টটা যে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন স্টেটে রিল্যাক্স অবস্থায় ছিল সেটা রেট অফ ইনফ্লো চেয়ে বেশি, মানে যেই রেটে হার্টটা ব্লাডটা ইনফ্লো হচ্ছে তার থেকে রিল্যাক্সেশনের রেটটা বেশি হওয়াতে প্রেসারটা এখানে কন্টিনিউ টু ফল। আর এই আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন স্টেটে র্যাপিড ইনফ্লো ফেজের শেষে ফার্স্ট হার্ট সাউন্ড প্রোডাকশন হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে ডায়াস্টেসিস বা স্লো ফিলিং ফেজ। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের পরে হচ্ছে স্লো ফিলিং ফেজ। আফটার সাডেন রাশ অফ ব্লাড the ventricular filling became slow. Now it is called slow filling phase. Pressure start to rise slowly. এখানে প্রেসারটা আস্তে আস্তে বাড়া শুরু করে, কারণ রেট অফ রিল্যাক্সেশনের রেটটা এখানে কমে আসতে থাকে আর ব্লাড ইনফ্লো রেটটা বাড়তে থাকে। আর পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কার্ডিয়াক সাইকেলের কোন ফেজটাকে ডায়াস্টেসিস বলা হয়, তোমরা বলবে যে স্লো ফিলিং ফেজটাকে ডায়াস্টেসিস নামে বলা হয়, বা ডায়াস্টেসিস হচ্ছে স্লো ফিলিং ফেজ। তারপর হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। লাস্ট র্যাপিড ফিলিং ফেজটা হচ্ছে মানে এটা খুবই একটা ইভেন্ট সম্পন্ন ফেজ। এখানে কি হয়, এটা অ্যাট্রিয়াল সিস্টোলের সাথে কোইনসাইড করে। অ্যাট্রিয়াল সিস্টোলের সাথে কোইনসাইড করে, এখানে প্রেসার রাইজ করে, ভলিউমও রাইজ করে, আর হচ্ছে এখানে ফোর্থ হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। আর ইসিজির একটা খুব গুরুত্বপূর্ণ ওয়েভ এখানে দেখা যায়, সেটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভটা লাস্ট র্যাপিড ফিলিং ফেজে দেখা যায়। ভলিউমটা এখানে মানে রাইজ করে, কারণ এখানে হচ্ছে রেট অফ ইনফ্লো ইজ গ্রেটার দেন রেট অফ রিল্যাক্সেশন। যেই মানে ব্লাডটা যেই রেটে ফ্লো হচ্ছে তার রিল্যাক্সেশন চেয়ে অনেক বেশি, তাই হচ্ছে প্রেশারটা বাড়ে, ভলিউমটাও বাড়ে, পিওএফ তৈরি হয়, আর লাস্ট ফিলিং ফেজে ফোর্থ হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। এটা হচ্ছে ওভারঅল একটা কার্ডিয়াক সাইকেলের ব্যাখ্যা। আচ্ছা, এবার হচ্ছে আমি কার্ডিয়াক সাইকেল আরেকটা প্রশ্ন করে যে প্রেশার অবজার্ভ উইদিন দ্য কার্ডিয়াক চেম্বার ডিউরিং সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। তো একটা সিস্টোল এবং ডায়াস্টোল চলাকালীন সময় কোথায় কত প্রেসার থাকে? রাইট অ্যাট্রিয়াম, যেটা রাইট অ্যাট্রিয়ামে প্রেসার থাকে 0 to 4 মিলিমিটার মার্কারি। রাইট ভেন্ট্রিকুলে থাকে 25 সিস্টোল এবং 4 ডায়াস্টোল। পালমোনারি আর্টারিতে 25 সিস্টোল এবং 10 ডায়াস্টোল। লেফট অ্যাট্রিয়ামে 8 to 10, লেফট ভেন্ট্রিকুলে 120 to 10, আর অ্যাওর্টাতে 120 to 80/80। আচ্ছা, তাহলে এবার একটু কার্ডিয়াক সাইকেলটা সামারি করে ফেলি। একটা কার্ডিয়াক সাইকেল চলাকালীন কি কি ঘটনা ঘটে? একটা কার্ডিয়াক সাইকেল এখানে দেখো হচ্ছে, তো প্রেসার চেঞ্জ থাকে, ভলিউম চেঞ্জ থাকে, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টোলটা বর্ণনা করতে বলা হয়। ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ বলতে কি বুঝো, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ বলতে কি বুঝো, ইজেকশন ফেজে প্রেসারটা কেন বাড়ছে, তারপরে ইজেকশন ফেজে প্রেসারটা কেন কমছে। এই কার্ডিয়াক সাইকেলে তুমি এন ডায়াস্টোলিক ভলিউম বা এন সিস্টোলিক ভলিউমটাকে একটু দেখাও, এগুলা হচ্ছে পরীক্ষা জিজ্ঞেস করে। আর হার্ট সাউন্ড কোনটা কোন ফেজে মানে হয় বা কোন কোন স্টেপে হয় সেটা জিজ্ঞেস করতে পারে অনেক সময়। আর ইসিজির কি কি চেঞ্জ হয় সেটাও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এখন হার্ট সাউন্ডটা কি? হার্ট সাউন্ড হচ্ছে these are the sound that is produced by the heart during the period of cardiac cycle, especially when the valve closes. একটা কার্ডিয়াক সাইকেল চলাকালীন সময়ে ব্লাড মুভ করার জন্য ভালভগুলো ক্লোজ হওয়ার জন্য যে সাউন্ডটা প্রোডাকশন হয় সেটাই হচ্ছে হার্ট সাউন্ড। আচ্ছা, হার্ট সাউন্ডটাকে এমনি জেনারেলি আমরা কি নামে চিনি? জেনারেলি আমরা চিনি লাভ ডাব। খুবই সিম্পল ভাবে যদি আমি বলি তাহলে লাভ এবং ডাব এটা বলে আমরা চিনবো। হার্ট সাউন্ড আমরা কিসের মাধ্যমে অস্কাল্ট করি বা স্টেথোস্কোপ। তোমরা সবাই নিশ্চয়ই স্টেথোস্কোপের সাথে পরিচিত আছো, অবশ্যই চিনবে। তো হার্ট সাউন্ড এটা হচ্ছে সাইডস অফ অস্কাল্টেশন অফ হার্ট সাউন্ড। এখানে 4টা এরিয়া দেখানো হচ্ছে, এটা একটু পরে বলছি। আচ্ছা, হার্ট সাউন্ডকে 4টি ভাগে ভাগ করা যায়। তো ফিজিওলজিতে আমরা প্রধানত 2টি হার্ট সাউন্ড করি। একটি হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে বলা হয় S1, আর সেকেন্ড হার্ট সাউন্ড। আর থার্ড এন্ড ফোর্থ হার্ট সাউন্ড এটা হচ্ছে প্যাথোলজিক্যাল, মানে বলতে গেলে প্যাথোলজিক্যাল। তো পরীক্ষার দিন সকালে জাস্ট একটু বক্স করে বা একটু রেডি করে নিলে যদি শর্ট নোট আসে তাহলে তোমরা লিখতে পারবে রিটেনের ক্ষেত্রে, আর ভাইবার ক্ষেত্রে মোটামুটি বেসিকটা ক্লিয়ার থাকলে বলতে পারবে। তো আচ্ছা, ফার্স্ট হার্ট সাউন্ডে কি হয়? ফার্স্ট হার্ট সাউন্ড ইট ইজ প্রডিউসড ডিউ টু দ্য ক্লোজার অফ মাইট্রাল এন্ড ট্রাইকাসপিড ভালভ। আচ্ছা, ইট অকার্স ডিউরিং আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। আমি শুরুতেই বলেছি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে ফার্স্ট হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। এটা কি নামে পরিচিত? দিস ইজ নোন অ্যাজ লাভ। ফার্স্ট হার্ট সাউন্ড কিন্তু লো পিচ, প্রলং ইন ডিউরেশন, অনেক দীর্ঘ সময় ধরে শোনা যায়। আর ফার্স্ট হার্ট সাউন্ড সিঙ্গেল ইন নেচার, ঠিক আছে? আর ফার্স্ট হার্ট সাউন্ড কোথায় শোনা যায়? ইট ইজ লাউডেস্ট অ্যাট এপেক্স অ্যাট দ্য লোয়ার লেফট স্টার্নাল বর্ডার। এবার আসি সেকেন্ড হার্ট সাউন্ডে। হোয়াট ইজ সেকেন্ড হার্ট সাউন্ড? দ্য সাউন্ড দ্যাট ইজ প্রডিউসড ডিউ টু ক্লোজার অফ অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি ভালভ।
এটা কোন ফেজে হয় কার্ডিয়াক সাইকেলের? দিস অকার্স ডিউরিং দ্য আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এটা কোথায় বেশি ভালো শোনা যায়? এটা শোনা যায় বেজে। সেকেন্ড হার্ট সাউন্ড ইজ নোন অ্যাজ ডাব। সেকেন্ড হার্ট সাউন্ডে এটা হচ্ছে হাই পিচ একটা সাউন্ড, ডিউরেশন শর্ট থাকে। আর সেকেন্ড হার্ট সাউন্ডে স্প্লিটিং নামে একটা ব্যাপার থাকে। তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করে হোয়াট ইজ স্প্লিটিং। সেকেন্ড হার্ট সাউন্ড হওয়ার কারণ হচ্ছে অ্যাওরটিক এবং পালমোনারি ভালভটা ক্লোজ হয়। তো দেখা যাচ্ছে কি অ্যাওরটিক ভালভটা পালমোনারি ভালভের কিছুটা আগে ক্লোজ হয়। তো এই যে অ্যাওরটিক ভালভটা পালমোনারি ভালভের আগে ক্লোজ হলো, এই জন্য হার্ট সাউন্ডটা স্প্লিট হয়ে যায়। তো যখন তুমি হার্ট সাউন্ডটা শুনবে তখন শুনতে পাবে যে স্প্লিটিং ইন নেচার। এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল স্প্লিটিং বা হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড কেন স্প্লিটিং সেটার ব্যাখ্যাটা। আচ্ছা, থার্ড হার্ট সাউন্ডটা কি? থার্ড হার্ট সাউন্ড হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে সাডেন রাশ অফ ব্লাডের জন্য যে হার্ট সাউন্ডটা প্রোডাকশন হয় সেটাই হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। এটা কখন শোনা যায়? এটা হচ্ছে প্রেগন্যান্সি বা অ্যানিমিক পেশেন্টের ক্ষেত্রে শোনা যায়। এটা আমরা ফিজিওলজিস্ট একটা রেকর্ড করি ফনোকার্ডিওগ্রাম দিয়ে। আর এমনিতে তোমরা ক্লিনিক্যালি এটা পাবে প্যাথোলজি, মানে কোনো ডিজিজ পেশেন্টের যদি পেতে চাও তাহলে, যার হার্ট ডিজিজ আছে তার পেতে হলে ল্যাটারাল ডিকিউবিটাস পজিশনে রেখে থার্ড হার্ট সাউন্ডটা শোনা যায়। আচ্ছা, ফোর্থ হার্ট সাউন্ডটা কি? ফোর্থ হার্ট সাউন্ড ইট ইজ প্রডিউসড ডিউরিং লাস্ট র্যাপিড ফিলিং ফেজে। ফোর্থ হার্ট সাউন্ড সব সময় অ্যাবনর্মাল। যদি কারো ফোর্থ হার্ট সাউন্ড পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে সেই পেশেন্টটা ডায়াস্টলিক হার্ট ফেলিওরের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এল্ডারলি পিপলের ক্ষেত্রে এটা অনেক সময় খুব মানে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটা শোনা যেতে পারে। অনেক বেশি বয়সের পেশেন্টের ক্ষেত্রে ফোর্থ হার্ট সাউন্ডটা শোনা যেতে পারে। এখানে চারটা এরিয়া দেখানো যাচ্ছে যেখানে হার্ট সাউন্ডটা অস্কার করতে হবে। এটা হচ্ছে মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এন্ড অ্যাওরটিক এরিয়া। মাইট্রাল এরিয়াটা কোথায়? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। ট্রাইকাসপিড হচ্ছে জাস্ট লেফট টু দ্য স্টার্নাম। পালমোনারি হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এন্ড অ্যাওরটিকটা হচ্ছে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে। একটা হার্ট সাউন্ড শোনার ইম্পর্টেন্স কি? The study of heart sound has important diagnostic value for clinical practice. The alteration of heart sound indicates the cardiac disease that involving the valves and heart. আচ্ছা, আমি ফার্স্ট হার্ট সাউন্ড সম্পর্কে একটু বলেছিলাম, এখন স্লাইডে একটু বলি। It is produced due to the simultaneous closure of both atrioventricular valve, that is known as mitral and tricuspid valve. It is produced during isometric contraction period and earlier part of ejection period at the start of ventricular systole. Faster sound in nature technique. This is long, soft, and low pitched in nature. It resembles the word lap. এটার ফ্রিকোয়েন্সি ডিউরেশন হচ্ছে 0.15 সেকেন্ড। এটা কিন্তু একটু প্রলং ডিউরেশনে। সেকেন্ড হার্ট সাউন্ডের চেয়ে ফার্স্ট হার্ট সাউন্ডটা ডিউরেশনটা প্রলং হয়। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 to 45 হার্টজ। নেক্সট হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এটা কখন হয়? এটা বলেছি আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ডে হয়। এটা প্রডিউস হয় ডিউ টু দ্য ক্লোজার অফ অ্যাওরটিক এন্ড পালমোনারি ভালভ। আর এটা যদি আমরা ক্লিনিক্যালি বলি তাহলে ডাব দিয়ে আমরা এটাকে ক্ল্যারিফাই করব। এটা কেমন? এটা শর্ট, শার্প এবং হাই পিচ ইন নেচার। এটার ডিউরেশন হচ্ছে 0.10 থেকে 0.14 সেকেন্ড। এটার কজ কি? ইট ইজ মেইনলি প্রডিউসেস ডিউরিং সাডেন ক্লোজার অফ সেমিলুনার ভালভ। ইট ইজ কোয়েনসাইড উইথ দ্য টি ওয়েভ অফ ইসিজি। Then হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। It is produced during fast rapid filling phase. It is short and low pitched in nature. Duration is 0.07 থেকে 0.10 second. It is produced due to the vibration which set up in ventricular wall due to rushing of blood into the ventricle. Third heart sound and ECG, it appears between T and P waves of ECG. Fourth heart sound, it is produced during atrial systole and considered as physiologic heart sound. It is short and low pitched in nature, 0.02 to 0.04 in second. এটা হচ্ছে ECG তে P wave এবং onset of Q wave, এটার এই heart sound and ECG coincide with the interval between P wave and onset of Q wave in ECG. It occurs due to vibration which set up atrial musculature during atrial systole. আমি বলেছি fourth heart sound is always abnormal. এটা এল্ডারলি পেশেন্টে পাওয়া যায়, বা fourth heart sound যদি নরমালি পাওয়া যেতে থাকে তাহলে বুঝতে হবে পেশেন্টের হার্টে কোনো সমস্যা দেখা দিয়েছে বা ডায়াস্টলিক হার্ট ফেলিওর বা এটা ইমার্জেন্সি, কার্ডিয়াক ইমার্জেন্সি। আচ্ছা, এবার হচ্ছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, ইসিজি ফিজিওলজিতে খুব বেশি মানে পড়ানো মানে
ভাইভায় অল্প একটু ধরা হয়, রিটেনে অল্প আসে, প্র্যাকটিক্যাল করা হয় ব্রিফলি। ইসিজি তোমরা বেশি শিখবে হচ্ছে মেডিসিনে। তো ফিজিওলজিতে যতটুকু লাগে আমি জাস্ট ততটুকুই বলবো। ইসিজিটা কি? ইসিজির দুইটা কনফিউজিং কথাবার্তা আছে, একটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম আর একটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। যেই ট্রেসিং পেপারে ইসিজিটা করা হয় সেই পেপারটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর যে যন্ত্রে ইসিজিটা মেজার করা হয় সেটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এটা পরীক্ষায় হলে স্টুডেন্টরা ভুল করে, তারা গ্রাফ বলতে সেই ট্রেসিং পেপারটাই বুঝে। গ্রাফ মানে হচ্ছে যে ট্রেসিং পেপারটা সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর যে মেশিনটা সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো হোয়াট ইজ ইসিজি? The graphical representation of electrical activity of heart through a machine that is known as electrocardiogram. আমাদের হার্টে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সবসময় চলতে থাকে, এটাকে যখন আমরা একটা পেপারের মাধ্যমে দেখি মেশিনের সাহায্যে, সেটাই হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই যে এখানে একটা টিপিক্যাল ইসিজি দেখা যাচ্ছে। তো তোমরা যখন মেডিসিনে যাবে বা থার্ড ইয়ারে উঠবে, তখন স্যারেরা সবসময় একটা কথা বলে কি, একটা ইসিজি যদি তুমি নর্মালি চিনতে পারো তাহলে তুমি অ্যাবনর্মাল ইসিজিটাও চিনতে পারবে। তো ইসিজিতে আমরা মানে পরীক্ষায় কি কি জিজ্ঞেস করি, ইসিজিতে আমরা হচ্ছে ওয়েভ গুলা জিজ্ঞেস করি, কি কি ওয়েভ আছে বলো। পি ওয়েভ, কিউ, আর, এস, টি। তারপরে কি ইন্টারভেল আছে, পি আর ইন্টারভেল যেটা খুবই গুরুত্বপূর্ণ, কিউ টি ইন্টারভেল। পি এবং আর এর মাঝখানে যে এই পোর্শনটা যেটা সেটা হচ্ছে পি আর ইন্টারভেল। তারপর হচ্ছে কিউ এবং টি এর মাঝখানে যেটা সেটা হচ্ছে কিউ টি ইন্টারভেল। আর এখানে একটি কমপ্লেক্স তৈরি হয় সেটা হচ্ছে কিউ আর এস কমপ্লেক্স। আর এখানে দুটি সেগমেন্ট দেখাচ্ছে, একটি হচ্ছে পি আর সেগমেন্ট আর এটি হচ্ছে এসটি সেগমেন্ট। আচ্ছা, ইসিজি তে কয়েকটি লিড যেটা প্র্যাকটিক্যালি পড়ানো হয়, আমি জাস্ট নামগুলো বলে যাচ্ছি। বাইপোলার লিম্ব লিড হচ্ছে লিড 1, লিড 2 এন্ড লিড 3। ইউনিপোলার এভিআর, এভিএফ এবং এভিএল। আর ইউনিপোলার চিয়াস লিড V1, V2, V3, V4, V5 এবং V6। এগুলো হচ্ছে ইসিজি লিড যেগুলো লাগিয়ে ইসিজিটা করা হয়। ইসিজি ওয়েভ বলে একটু বলে আসি, মানে ইসিজি ওয়েভের ইন্টারপ্রিটেশন যদি পরীক্ষা হলে লিখতে আসে তাহলে কি লিখবে। পি ওয়েভ মানে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। আমি তোমাদের কার্ডিয়াক সাইকেল যখন দেখিয়েছি তখন পি ওয়েভটা কখন বলেছি, লাস্ট র্যাপিড ফিলিং ফেজের সময় পি ওয়েভটা বলেছি। এটা হচ্ছে পি ওয়েভ দিয়ে কি বুঝে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। নেক্সট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, সেটা কিসের মাধ্যমে বুঝবে, সেটা বুঝবে হচ্ছে ইসিজির কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে। আর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন সেটা ইসিজি টি ওয়েভ কে সিগনিফাই করে। আর ইউ ওয়েভ একটা আছে যেটা হচ্ছে আননোন, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে দেখো পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড টি ওয়েভ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আচ্ছা, তাহলে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা কোথায় গেল? অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা কোথায় গেল সেটা হচ্ছে আহ এখানে বলা হয় নাই, বা আমাদের বিজ্ঞানীরা এটা কোন একটা কারণে এটা স্কেপ করে গেছে আমাদের গাইডেন্স সাহেব, এটা নিয়ে কোনো কথাই বলে নাই ফিজিওলজিতে। আচ্ছা, তো ইসিজি থেকে আমরা কি কি বের করবো সেটা একটু বলি। একটা ইসিজি ট্রেসিং পেপার থেকে আমরা কি কি বের করবো, একটা হচ্ছে হার্ট রেট, দেন হার্ট রিদম, কোনো কন্ডাকশন অ্যাবনরমালিটিস আছে কিনা সেটা আমরা বের করতে পারি। তারপরে হার্ট অ্যাটাক যেটা, যেমন এসটি সেগমেন্ট, যদি আমরা ইনভার্টেড এসটি বলি তাহলে ওল্ড এমআই বলি অনেক সময়, বা হার্ট অ্যাটাক যেটাকে বলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা মায়োকার্ডিয়াল ইনফাকশন, কোনো করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা, তারপরে হচ্ছে হার্ট মাসেল অ্যাবনরমালিটি আছে কিনা। এরকম এসটি দিয়ে অনেক অনেক ডায়াগনোসিস প্রাইমারিলি করা যায়। একটা পেশেন্ট বুকে ব্যথা নিয়ে হসপিটালে আসলে প্রথমে ইসিজি করতে দেওয়া হয়, অনেক প্রাইমারি ডায়াগনোসিস তখন ইসিজি দিয়ে বের করা সম্ভব। এখন হার্ট রেট ক্যালকুলেশন, এটা মানে একটা খুব চ্যালেঞ্জের বিষয়, খুব কঠিন লাগে স্টুডেন্টদের কাছে। হার্ট রেট ডেটা এটা খুব সিম্পল ভাবে করা যায়। এসটি ট্রেসিং পেপার আমার কাছে যদি থাকতো তাহলে আমি দেখাতে পারতাম যে এসটি ঘরগুলাকে যদি চিন্তা করি, তো বড় বড় ঘরগুলা যেটা লার্জ নাম্বার ঘরগুলা যেটা হচ্ছে 300 ডিভাইডেড বাই লার্জ নাম্বার অফ লার্জ স্কয়ার ইন ওয়ান আর আর ইন্টারভেল। দুইটা আর আর ইন্টারভেলের মাঝখানে যে কয়টি ঘর থাকে সেটি বড় ঘর, সেটা যদি 300 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হার্ট রেটটা বের করা সম্ভব। আর যদি দুটি আর আর ইন্টারভেলের মাঝখানে যে কয়টি স্মল ঘর থাকে সেটি 1500 দিয়ে ভাগ করা হয় তাহলেও হার্ট রেটটা বের করা সম্ভব। আচ্ছা, এখন একটা ট্রেসিং পেপার হলে ভালো হতো। আমি জাস্ট একটু বলি, একটি আর ওয়েভ, যদি আরেকটি আর ওয়েভ থাকে, আমি কার্ডিয়াক সাইকেলে চলে যাই।
এই যে কার্ডিয়াক সাইকেলে এই যে দুইটি আর ইন্টারভেল, হ্যাঁ। এখন দুইটি আর ইন্টারভেলের মাঝখানে আমি ধরে নিলাম এখানে তিনটা বড় বড় ঘর। তোমরা প্রেসিং পেপারটা কল্পনা করতে পারো, তিনটা বড় বড় ঘর। এটাকে যদি 300 দিয়ে ভাগ করি বা পাঁচটা বড় বড় ঘর 300 দিয়ে ভাগ করি, তাহলে 60 হচ্ছে আমাদের হার্টবিট। আর এখানে 5-এর মাঝখানে আরো ছোট 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 অনেকগুলো ঘর থাকে। 5-5-25 বা এরকম করে হচ্ছে অঙ্কটা করে আসে, সেটা 1500 দিয়ে ভাগ দিলে হার্ট রেটটা বের করা সম্ভব হয়। এভাবে আমরা এসিজি তে হার্ট রেটটা বের করি। যেমন হচ্ছে 20টা ছোট ঘর যদি থাকে তাহলে 1500/20 সমান হচ্ছে 75, যাতে হার্ট রেটটা বের করি। আচ্ছা, এখানে তো বললামই পি ওয়েভ মানে হচ্ছে ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া, পিআর ইন্টারভাল মানে হচ্ছে ডিলে অফ এভিনো টু অ্যালাউ দ্য ফিলিং অফ দ্য ভেন্ট্রিকল, কিউআরএস কমপ্লেক্স ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল triggers the main pumping, এসটি সেগমেন্ট বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন শুড বি ফ্ল্যাট, আর টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আচ্ছা, এখন ইসিজি নিয়ে কয়েকটা কথা বলি। ইসিজি হচ্ছে অনেক সময় ইসিজির প্রিন্সিপাল আসে, হ্যাঁ। তো ইসিজির প্রিন্সিপালটা আমি একটু মুখে বলে দেই। দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি produced with each beat are conducted from heart to the body surface, which are picked up and reordered ECG paper by placing lists of the electrocardiograph on selected areas of body surface. এইটা মানে একটু ফটমটর হয়ে গেল। The electrical activity which is produced with each beat conducted from heart to the body surface, which are picked up and recorded on ECG paper by placing leads of the echocardiogram on the selected area of body surface. আচ্ছা, মানে হার্টের প্রত্যেকটা বিটের সাথে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হার্টের সাথে বডি সারফেসে যে মার্চ করে আসতেছে, সেটা ইসিজি পেপারের মাধ্যমে রেকর্ড করার মাধ্যমে আমরা যেটা বোঝাতে পারি সেটাই হচ্ছে ইসিজি প্রিন্সিপাল। তো ইসিজি প্রিন্সিপালটা অনেক সময় পরীক্ষার খাতায় লিখতে আসে বা ম্যাডামরা পরীক্ষা ধরে, তো তোমরা এটাই বলবা যে আমাদের হার্টে যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি গুলো হয় সেটা যদি আমরা প্রেসিং পেপারের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা ইসিজির মূলনীতি বা ইসিজির হচ্ছে প্রিন্সিপাল। আর ইসিজি থেকে তো এইটুকুই। আর যদি রিটেন কোশ্চেন আসে, অনেক সময় হার্ট ব্লক গুলো আসে, 1st ডিগ্রি হার্ট ব্লক, 2nd ডিগ্রি হার্ট ব্লক, 3rd ডিগ্রি হার্ট ব্লক, তারপর হচ্ছে স্ট্রোক অ্যাডাম সিনড্রোম, উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, তারপর হচ্ছে বেগাল এসকেপ। এই প্রশ্নগুলা আসে ইসিজি রিলেটেড যদি প্যাথোলজিক্যাল কোশ্চেন আসে। আর শর্ট নোট আসে ইসিজি, যদি শর্ট নোট আসে অবশ্যই একটা ইসিজি ছবি এঁকে ওয়েভ গুলা বর্ণনা করবে এরকম চার্টের মাধ্যমে। তারপরে হচ্ছে প্রত্যেকটা ওয়েভের বর্ণনা দিবে, কোনটা দিয়ে কি ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন কোনটা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লেক্স কোনটা সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। তারপরে এসটি সেগমেন্টে হচ্ছে বলতে কি বোঝায় সেটা বলবে। আর আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া এবং হাইপোক্যালিমিয়াতে ওয়েভের কি চেঞ্জ হয়, এটাও তোমাদের পরীক্ষার সময় অনেক সময় ধরা হয়, জিজ্ঞেস করা হয় বাই বাই। আর মানে আমি কখনো শুনিনি ফার্স্ট প্রফে পি মাইট্রেলি বা এরকম কিছু বলতে, তো এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। আর হার্ট সাউন্ডে এটা তো বললামই। তো ওভারঅল যদি এই প্রথম এই ক্লাস থেকে বলা হয়, তাহলে মানে ভাইবা কোশ্চেন গুলো একটু শুরু থেকে বলে দিই। তোমরা যখন ঢুকবে তখন তোমাদের প্রথমেই বলবে যে হচ্ছে কার্ডিয়াক সাইকেল বলতে কি বুঝো, মানে আমাদের হেড ম্যাডাম যিনি প্রশ্ন করে কার্ডিয়াক সাইকেল বলতে কি বুঝো, কার্ডিয়াক সাইকেলের টাইমিংটা একটু বলো। তারপরে একটা কার্ডিয়াক সাইকেল চলাকালীন সময় ফেজ কি কি আছে, কি কি চেঞ্জ হয়, কেন ভেন্ট্রিকুলার সিস্টোল ডায়াস্টোল বলছো, কেন অ্যাট্রিয়াল সিস্টোল ডায়াস্টোল বলছো না। তারপরে হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের মধ্যে পার্থক্য কি। তারপর ইজেকশন ফেজে র‍্যাপিড ইজেকশন ফেজে প্রেসারটা কেন বাড়ছে, কেন র‍্যাপিড ইজেকশন ফেজে প্রেসারটা ফল করছে না, যেটা আমি বলেছি আগে। র‍্যাপিড ইজেকশন ফেজে প্রেসারটা হচ্ছে বাড়ছে কারণ ফোর্স অফ কন্ট্রাকশন ইজ গ্রেটার দেন রেট অফ আউটফ্লো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোটোডায়াস্টলটা কি, গ্রাফে প্রোটোডায়াস্টল দেখাও। তো তোমরা গ্রাফটা মানে যদি আঁকতে পারো, সম্ভব হয় ভাই ভাই, আমাদের এমফিলে জিজ্ঞেস করে, এমবিবিএস আমি কখনো দেখিনি গ্রাফটা আঁকতে দিয়েছে, যদি কখনো আঁকতে দেয় বা জিজ্ঞেস করে তাহলে ডট দিয়ে এঁকে দেখিয়ে দিবে। তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের সাথে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের কোন ফেজটা কোইনসাইড করে, এই গ্রাফ থেকে তুমি এনসিস্টোলিক এবং এন্ডায়াস্টোলিক ভলিউমটা দেখাও। তারপর হার্ট সাউন্ড কয় ধরনের, ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ডের পার্থক্য কি, দেন থার্ড হার্ট সাউন্ড ফোর্থ হার্ট সাউন্ড কি ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল। আচ্ছা, এই এই তো এই কয়েকটাই হচ্ছে আমাদের এই আইটেম থেকে মোটামুটি এমবিবিএস এর জন্য।
Thank you all for your patience hearing. ম্যাডামকে অনেক ধন্যবাদ এত সময় নিয়ে আমাদের মধ্যে উপস্থিত থেকে আম, প্রথম প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীদের জন্য ওনার মূল্যবান এই কথাগুলো শেয়ার করার জন্য। আশা করি তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আছো, তোমরা সবাই উপকৃত হয়েছো ম্যাডামের এই ক্লাসে। আমি আবার ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত ব্যস্ততার মধ্যে এখন আসলে ডাক্তারদের কত কষ্ট, ডাক্তারদের হচ্ছে ডিউটিতে থাকতে হয়, ইভেন কি বেসিক সাবজেক্টে ডাক্তারদেরও হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে ডিউটিতে থাকতে। তো সবারই হচ্ছে আসলে ফ্যামিলি থেকে দূরে খুব ঝুঁকির মধ্যে সবাইকে এখন ডিউটি করতে হচ্ছে। এসবের মধ্যেও ম্যাডাম আমাদের জন্য সময় করে আসতে পেরেছেন, এজন্য আমরা সত্যি ম্যাডামের কাছে অনেক গ্রেটফুল। এবং ম্যাডাম আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের সবার পরীক্ষা ভালো মতো পাশ করতে পারি। আমাদের এবং ম্যাডাম আপনারা সবাই সুস্থ থাকবেন, যেন মানে আমরা এই করোনা পরিস্থিতি শেষ হলে আবার আমরা আপনাদের ক্লাস করতে পারি। আমাদের জন্য ম্যাডাম দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি। ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে আবার। তো ম্যাডাম তাহলে আর এবং আমাদের যারা দর্শকরা আছো তাদের উদ্দেশ্যে বলছি যে যে আশা করি তোমাদের উপকার হয়েছে ক্লাসটি করে। আর সামনে আবার কোনো একদিন অন্য কোনো একটি টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।